এবারে আমরা ওই মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটর্সের আলোচনাটায় আসি। দেখ, তো ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে তো মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটর্সটা করা সম্ভব হচ্ছে না, আমি ব্যাপারটা বলবার চেষ্টা করি। তাই লক্ষ্য করে দেখ, আমরা যখন এই অঙ্কটা করেছি তাকিয়ে দেখ, এখানে একটা ওপেনিং ডেটর্স হচ্ছে 7,000 টাকা, লিখেছিস তো? তাহলে ওপেনিং ডেটর 7,000 টাকা মানে কি? ডেটর্স তো অ্যাসেট। তাহলে ওপেনিং মানে তো মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্টে ডেবিট দিয়ে গেলে টু ব্যালেন্স দিয়ে 1/4/2023 1/4/2023 ডে টু ব্যালেন্স দিয়ে কত টাকা না 7,000 টাকা লিখলি। এবারে দেখ এখানে রয়েছে ক্রেডিট সেলস রয়েছে 50,000 টাকা। তাহলে ক্রেডিট সেল হলে জার্নাল কি করতে হয়? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এখানে কি বলবো? এখানে বলবো মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কি না মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিট সেলস অ্যাকাউন্ট। তাহলে লেখ টু ক্রেডিট সেলস, আর ডেট দেওয়ার দরকার নেই। টু ক্রেডিট সেলস অ্যাকাউন্ট কত টাকা? 50,000 টাকা হলো। এবারে দেখ, তার নিচে লেখা রয়েছে ক্যাশ রিসিভ ফ্রম ডেটর্স 20,000 টাকা, মানে ডেটর্সের কাছ থেকে তুই 20,000 টাকা পেয়েছিস। তাহলে এটার জন্য তাহলে জার্নাল কী হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। তাহলে তো ডেটর্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখ বাই ক্যাশ অ্যাকাউন্ট, ডেটর্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখ বাই ক্যাশ অ্যাকাউন্ট। তারিখ কী দিবি? ডিউরিং 2023-24। তারপরে দেখ রয়েছে বিল রিসিভেবল রিসিভ ফ্রম ডেটর্স, দেখেছিস তো? তারপরে তো রয়েছে বিল রিসিভেবল তো রিসিভ ফ্রম ডেটর্স। তাহলে এটার জন্য জার্নাল কী হবে? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট। তাহলে ডেটর্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখ বাই বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, ডেটর্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখ বাই বিলস রিসিভেবল অ্যাকাউন্ট লিখলি। লেখবার পর এবারে দেখবি যে মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকটা কম আছে। তাহলে যতটুকু কম ততটুকু হচ্ছে কি? ততটুকু হচ্ছে বছরের শেষের ডেটর্স। চলে যা 31/3/2024 বাই ব্যালেন্স সিডি লে, বাই 31 বাই ব্যালেন্স সিডি 31/3/2024 2024ই তো হবে নাকি? 31/3/2024 বাই ব্যালেন্স সিডি ড্যাশ দিয়ে ব্যালেন্সিং ফিগার কত আসছে একটু ফিগারটা বল। ব্যালেন্সটা কত আসছে একটু জানা। হ্যাঁ, 22,000। তাহলে 22,000 টাকা হচ্ছে ব্যালেন্স। তাহলে ব্যালেন্স হচ্ছে আমার 22,000 টাকা। ঠিক আছে, তো ব্যালেন্সটা আমি করলাম, আর এটা ছবি আমি পাঠিয়ে দিচ্ছি। এখানে যেহেতু করতে পারলাম না, তো যাই হোক, তাহলে আমরা ডেটর্সের ব্যালেন্স পেয়ে গেলাম। তাহলে ডেটর্সের ব্যালেন্স পেয়ে যাওয়ার পর যে জায়গাটা গিয়ে থেমেছিলাম, যে মানে এবার ব্রাঞ্চ কি করবে? তাহলে ওই একটা দেখ, ক্যাশ সেলস হয়েছে 80,000 টাকা, আর দেখ ডেটর্সের কাছ থেকে টাকা পেয়েছে 20,000 টাকা, তাই না? ওই যে দেখ তুই বাই ব্যাংক করেছিস তো। তাহলে এখানে একটা কাজ কর, এখানে লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, বাই ক্যাশ করেছে বলছে, তাহলে বাই ক্যাশ যখন করে থাকি তাহলে বাই ক্যাশই লেখ। তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লেখ রেমিটেন্স। রেমিটেন্স কি আছে? ক্যাশ সেলস কত টাকা আছে? ক্যাশ সেলস আছে আমার, ক্যাশ সেলস হচ্ছে 80,000 টাকা। আর তোর গিয়ে রিসিভ ফ্রম ডেটার্স আছে, রিসিভ ফ্রম ডেটার্স আছে 20,000 টাকা, যোগ করে কত হলো? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা হচ্ছে আমার বাই ক্যাশ রেমিটেন্স হলো। আশা করি বোঝাতে পারলাম। এরপর সিডি হবে, বিডি কেন হবে? আর দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে যে যতটুকু, তাহলে আমরা এইটুকু করলাম, এইটুকু করবার পর আবার একটু অঙ্কের দিকে তাকাই। ক্যাশ রিসিভ ফ্রম ডেটর্স হয়ে গেল। ক্যাশ সেন্ড টু ব্রাঞ্চ ফর এক্সপেন্সেস। তাহলে ক্যাশ সেন্ড টু ব্রাঞ্চ ফর এক্সপেন্সেস, এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে যে একটু টাকা ভোটের দিকে, তার মানে হেড অফিস টাকাটা ব্রাঞ্চকে পাঠিয়ে, তাহলে এটা তো হেড অফিসের খরচা। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট
কি পাঠিয়েছে বলে লিখলাম এক্সপেন্সেস। কি টাকাটা পাঠিয়েছে? টাকা যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে কি পেটি এক্সপেন্সেস না, স্যালারিজ আর পেটি এক্সপেন্সেস, এই দুটো পাঠিয়েছে। তাহলে লিখলাম স্যালারিজ 4000 টাকা, আর পেটি এক্সপেন্সেস কত টাকা আছে? 500 টাকা। মিলে কত হলো? মোট 4500 টাকা। অনেক সময় না এই পেটি এক্সপেন্সেস বা পেটি ক্যাশ অ্যাকাউন্ট এগুলো খুলতে হতে পারে, তখন সেক্ষেত্রে কী হবে, এখানে যেহেতু দেখ ওপেনিং ক্যাশ, ওপেনিং পেটি ক্যাশ দেখ কত রয়েছে? 500 টাকা। আবার দেখ ক্লোজিং পেটি ক্যাশ কত আছে? 500 টাকা। তাকিয়ে দেখ, তার ফলে কি মানে ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স মিলে যাচ্ছে, ওই জন্য অ্যাকাউন্টটা খোলবার দরকার হচ্ছে না, কিন্তু অনেক জায়গায় অ্যাকাউন্ট খুলতে হতে পারে। তাহলে আমরা লিখলাম পেটি এক্সপেন্সেস 4500 টাকা। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবারে আমাদের সবই মোটামুটি হয়ে গেছে। এবারে আমরা বছরের শেষের ব্যালেন্সগুলো মানে অ্যাসেটগুলোকে লিখবো 31/3/2024 বলে লিখবো বাই ব্যালেন্স সিডি। কী কী আছে? প্রথমে আছে স্টক। তা দেখি বছরের শেষের স্টক আছে কি না। বছরের শেষের স্টক আছে 7000 টাকা রয়েছে। তাহলে লিখলাম স্টক 7000 টাকা। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে গিয়ে পেটি ক্যাশ, তাই না? বছরের শেষে কত টাকা? 500 টাকা। পেটি ক্যাশ বছরের শেষে 500 টাকা। আর আছে ডেটর, যেটা ওয়ার্কিংসে মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটর্স করে বার করলি 22000 টাকা। তাহলে কি দাঁড়ালো? 7500 আর 22000। তাহলে মোট কত হলো? মোট হলো হচ্ছে, আচ্ছা আরও একটা জিনিস মনে হয় সম্ভবত রয়েছে, সেটা হচ্ছে কি যে না আর কিছু নেই। তাহলে 7500 আর 22000 করলে কত হয়? 7500 আর হচ্ছে 7500 আর হচ্ছে কি 22000, মানে হচ্ছে 29,500 টাকা। লিখলাম 29,500 টাকা। এই হয়ে গেল। এই হয়ে যাওয়ার পর এবারে আমাদের কি হবে? ক্রেডিট দিকটাই বেশি হবে। 29,500, 1 লাখ আর হচ্ছে 1000 যোগ করলে হয় 1,30,500। বুঝতে পারলি? আর ডেবিট দিকে কত আছে? 17,500, 1 লাখ আর হচ্ছে 4,500 করলে হয় 8,500। তাহলে 8,500 টাকা হচ্ছে আমার প্রফিট। তাহলে সেটা লিখব টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ব্যালেন্সিং ফিগার আমি সবটাই পাঠিয়ে দিচ্ছি। আর গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, যেমন গুডস সেন্ট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করেছিলাম, ওটা আমরা কি করব? ওটা আমরা যেমন ওখানে ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে ক্লোজ করেছিলাম, যে কোনো গুডস অ্যাকাউন্ট সেটা ট্রেডিং অ্যাকাউন্ট দিয়েই ক্লোজ করতে হয়। তো আপাতত অঙ্কটা এখানেই শেষ করছি। আশা করি তোদেরকে বোঝাতে পারলাম। তো এই হচ্ছে মোটামুটি অঙ্কের গল্প।